ব্যক্তিগত দাবা খেলায় সমস্যাটা হচ্ছে এরা যখন ভালো দান পাচ্ছে না, তখন এরা কি করছে, তখন এরা যেটা শুরু করছে যেটাকে ভদ্রলোকে বলে রেন্ডি রোনা করা। সায়ক চক্রবর্তীর মতো ছেলের সাথে কি করা উচিত আমি যদি এখানে বলি তাহলে কালকেই ভাই আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। বিশাল বড় মগাস্টার, তো বিশাল বড় মগাস্টার, মেগাস্টার বিশাল বড়, যে নন ফেস্টিভ উইন্ডোতে তার আসার মতো তার দম হয় না। এবার অন্য সবাই তাকে জায়গা ছেড়ে 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 এখন এটা তার অধিকার, ঠিক আছে, ইন্ডিয়া নিয়ে আসে। ওর সিনেমা বিশাল হিট হয়, বিভৎস রকম হিট হয়, মানে টেক্কা তো বহুরূপী ক পয়সা কামিয়েছে। না না, টেক্কা ভাই কয়েক ধূমকেতু 30 কোটি ব্যবসা করে। হ্যাঁ, ওর মতো কোনো লোক যে থাকতে পারে, ওকে আমি ছেলে বা মেয়ে বা হিজড়া বা পশু পাখি কোনো কিছু দিয়ে ডিফাইন করতে চাই না। সায়ক চক্রবর্তী একটা প্রাণী, হি ইজ আ ক্রিয়েচার। কি ক্রিয়েচার সেটা ডেফিনেশন আমাকে এমনি নর্মালি কেউ কল করে জিজ্ঞাসা করতে পারে। তো এই পদ্মশ্রী তদ্মশ্রী যে কথাটা দেবদা বলেছে, এটা হয়তো একান্তভাবে প্রসেনজিতের সাথে একটা ইনার টকের মতো হয়েছে। এই যেটা প্রসেনজিৎ মানে স্যারও জানতো যে ওটা একটা দেবদা মানে অত মানে মিন করে কথাটা বলছে না। আমাদের ঘাটালের সানটা কে? দেবদা। লাইটে থাকার কি সব থেকে সস্তা ট্রিক নাকি? প্রথমে ঝামেলা করব, সেটা নিয়ে অনেক কথা হবে, তারপরে ছবি পোস্ট করে লিখবো এমনি। নমস্কার বন্ধুরা, আমরা অনেকদিন বাদে আবার একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো রিসেন্ট টাইমে যেটা হয়েছে। আমরা জানি যে আপনারা অনেকেই ওয়েট করছিলেন আমাদের পডকাস্টে আসায়, বাট আমাদের কেউ ওয়েট করছিল না, তুই টপিক গুলোতে ঢোক। কেউ ওয়েট করছিল না, তুই টপিক গুলোতে ঢোক। ঠিক আছে, এরাই এতদিন ধরে ঝুলিয়েছিল, তো ফাইনালি আমরা আনছি। এবার আশা করি কন্টিনিউ হবে আমাদের পডকাস্টের এপিসোড গুলো। তো এই ভিডিওতে মানে এই পডকাস্টে বেসিক্যালি কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সবার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে আমরা জানি যে সায়ক মুখার্জি না ভট্টাচার্য, ও পদবি দিয়ে লাভ নেই, ও এমনি হাম্বাতে আক্রান্ত হয়ে গেছে বলতো। হ্যাঁ যাই হোক কিছু একটা হবে, সামহাও ব্রাহ্মণের ছেলে হয়ে গরুর মাংস খেয়েছে। তো সেটা নিয়ে আগে কথা বলি। সবার প্রথম যদি আমি প্রত্যয়দার কাছে আসি, প্রত্যয়দা এই বিষয়টা নিয়ে কি বক্তব্য তোমার? টপিকটাই তো বোকা বোকা পুরো একটা, ঠিক আছে। আমার এই কন্টেন্ট ক্রিয়েটারকে খুব একটা পোষায় না, এবং বলে না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে একদিকে হচ্ছে ইনফ্লুয়েন্সার, আরেকদিকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটার মানে যে যারা সামনে সারাদিন সকাল থেকে দাঁত মাজা থেকে শুরু করে রাত্রে অবধি কি করছি না করছি, সারাদিন সামনে একটা ভিডিও চালিয়ে আমি এই করছি সেই করছি হ্যান করছি ত্যান করছি। সে মজার ভিডিও হতে পারে, সে তোর কোনো ফুড আইটেম নিয়ে কোনো কিছু ব্লগ করলো সেটাও হতে পারে, বা কোনো একটা জায়গায় ঘুরতে গেল কি কি অফার চলছে না চলছে, বা জামা কাপড় নিয়ে ব্র্যান্ডিং এর অনেক জিনিসপত্র দেখাতে পারে, অনেকে অনেক কিছু করে। তা এর কন্টেন্ট যে কটা আমার চোখের সামনে এসেছে, খুব প্রথমত ব্যক্তিত্বটা একদমই মেয়েলি। আমাদের এখানে শান্তিপুর এসেছিল শাড়ির দোকানে, জোয়ারদার বলে একটা শাড়ি। কি মিসোজিনিস্টিক কথা প্রত্যয়, কি কথাবার্তা এসব, মেইলি কথা। এবার জোয়ারদার এটা কিন্তু আমি আশা করিনি। না, তোমার কাছ থেকে তুই কিন্তু তুই সিউডো মিসোজিনিস্টিক প্লাস সিউডো হোমোফোবিকও কিছুটা। তোকে আমি ভালো ভেবেছিলাম প্রত্যয়। ঠিক আছে, তবে যাই হোক, আমার ছেলেটার ইয়েটা খুব একটা ভাল লাগে না। কিছু কিছু হয়তো ভালো কাজ করেছে যারা ওকে নিয়ে মাথায় করে নাচানাচি করে, কিন্তু এই যে অলিপাপের যে ঘটনাটা হলো এবং এটা করার চেষ্টা করলো, দেখ আখেরে তো কিছু লাভ হলো না, যেই লোকটাকে অ্যাকিউজ করা হলো। এবং কেউ তো ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু একটা খাবার অর্ডার করলাম, সে তো ইচ্ছাকৃত ভাবে, তার প্রতি তো কোনো শত্রুতা নেই, বা এত বছর ধরে যে একটা রেস্টুরেন্টের যে রেপুটেশন, সেটা কেনই বা এরকম ভাবেই। তা এটা খুবই একটা বাজে ব্যাপার হয়েছে, এবং যেভাবে এটাকে প্রচার করা হয়েছে জিনিসটা, আখেরে ওর কিছু হোক বা না হোক, যে মানুষটার অ্যাকচুয়ালি অ্যাকিউজ হয়েছে তার ক্ষতি হয়ে গেল অনেকটাই, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই সবচেয়ে খারাপ বিষয়। আচ্ছা, আমি এবার দেবজ্যোতিদার কাছে আসবো। দেবজ্যোতিদার, যদি তুমি ওই জায়গায় থাকতে এবং তোমাকে যদি কথার কথা এরকম বিফ দেওয়া হতো, তুমি কি করতে? দেখ, প্রথমত আমি ওই পরিস্থিতিতে পড়বোই না, কারণ দেখ আমার কাছে, তোরা তো জানিস এটা গোপন করার কিছু নেই, আমি প্রথমত প্রচন্ড রকমের আমার একটা ওসিডি টাইপ গল্প আছে, ঠিক আছে, এটা তো তোরা আমার সাথে বেরিয়ে বুঝেই গেছিস। তো আমি খুব স্পেসিফিক, দেখ আমার কাছে বিষয়টা হচ্ছে প্রত্যেকের কাছে খাদ্যাভ্যাস তার অত্যন্ত ব্যক্তিগত একটা বিষয়, ঠিক আছে। এবার সেটা ধর্মবিশ্বাসের জায়গা থেকে হোক, ব্যক্তিগত প্রেফারেন্স যে জায়গা থেকেই হোক, আমার কাছে খাদ্যাভ্যাস খুব ব্যক্তিগত একটা বিষয়। ইহুদি যারা, আমাদের দেশে ইহুদি কম বলে আমরা এটা দেখতে পাই না, ইহুদিরা একটা টাইপ অফ বুচারিং মেথড ইউজ করে যেটাকে বলে কোশারি। মুসলিমরা হালাল ইউজ করে। তেমনি প্রচুর মানুষকে আমি দেখেছি, হিন্দু মানুষকে, তারা ঝটকা মাংস ছাড়া খায় না, ঠিক আছে, যেটাও একটা স্লটারিং মেথড।
আমার কাছে প্রত্যেকটাই ওকে। ব্যাপারটা হচ্ছে আমি যেটা জানি একসেপ্টেবল না, যেরকম আমি পার্সোনালিতে বিফ কনজিউম করি না, তো আমি সেরকম জায়গায় যাব না যেখানে বিফ সার্ভ করে, তাই না? আমি পার্সোনালিতে ধর আমার যদি লাউড মিউজিক ভালো না লাগে, আমি কি নাইট ক্লাবে যাব না, স্বাভাবিক বিষয়। আমি যদি ড্রিঙ্ক না করি, আমি বারে যাব না। না। আমি যেখানে আমার যদি সেই খাদ্যাভ্যাসটা বা সেই জিনিসটা আমার কাছে একসেপ্টেবল না হয়, সেটা ধর্মের কারণে হোক, যে কারণেই হোক, তাহলে আমি সেখানে যাব কেন? এটা তো ইটসেলফ একটা বোকা বোকা জিনিস, তাই না? এটা মানে কথাটা হচ্ছে আমি লাউড মিউজিক পছন্দ করি না, কিন্তু আমি নাইট ক্লাবে গিয়ে বসে আছি, বা আমি ড্রিঙ্ক করি না, কিন্তু আমি বারে গিয়ে বসে আছি। মানে এটা তো লজিকহীন কথা। আমার যেটা মনে হয়, মানুষের বিফ পোর্ক মানুষের যেটা খাওয়া উচিত সেটা হচ্ছে তার গার্লফ্রেন্ডকে, কারণ ভ্যালেন্টাইন্স ডে আসছে, এইরকম সম্প্রীতির বার্তা আমাদের ছড়ানো উচিত। আরে সবিকদা, এটা দাঁতটা পার করো, সবসময় না মুখ ভেটকে থাকবে না তো। দিদার কাছে আসুন, সবার লাস্টে জয়েন্ট হয়েছে বলে জিজ্ঞাসা করছি যে এই যে সায়ক ব্যানার্জি অনেক ভুলভাল বলি, তো ওই যে গরুর মাংস নিয়ে যে চব্বটা করেছে, তাকে নাকি জোর করে খাইয়ে দেওয়া হয়েছে, মুখের সামনে এনে দেওয়া হয়েছে। তো এই পুরো বিষয়টা যেটা স্বর্ণজ্যোতিদা আমাদের আগে জানিয়েছে, তো নিজেই ভিডিও বানায়নি, কিন্তু এই পডকাস্টে বলি, স্বর্ণজ্যোতিদার কি মতামত? মানে কিরকম বিজনেসম্যান ছেলে, ঠিক আছে, ওকে, যেহেতু আমি ভিডিও বানাইনি তাই এটাকে নিয়ে ওকে ছাড়তে হবে। শোন দেখ, আমরা একটা কথা মনে করি যে দেখ, আজ থেকে কিছু বছর আগেও না আমি অনলাইনে যা বলতাম আর রিয়েল লাইফে যা বলতাম তার মধ্যে কোনো রকম তারতম্য আমি করতাম না। বাট এখন আমি একটুখানি বুদ্ধিমান হয়ে গেছি, বাউন্ডারি বুঝতে শিখেছি। সায়ক চক্রবর্তীর মতো ছেলের সাথে কি করা উচিত আমি যদি এখানে বলি, তাহলে কালকেই ভাই আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। তো আমি এটা নিয়ে কিছুই বলবো না। কিন্তু অন দি আদার হ্যান্ড, আজকে যদি সায়ক চক্রবর্তীর জায়গায় অন্য কেউ যদি থাকতো, তাহলে ব্যাপারটা যতটা স্পর্শকাতর ভাবে আমি দেখতাম, ততটা স্পর্শকাতর ভাবে আমি এখানে দেখবোই না। তবে একটা ব্যাপার কিন্তু খুব সত্যি কথা ভাই, দিস ইজ আ প্যাটার্ন। হ্যাঁ, এবং এই গীতা পাঠের সময় চিকেন প্যাটিস কাণ্ড এবং এইটার পরে আমার মনে হয় যে এরকম ভুল করে সার্ভ করে ফেলেছি, মুখে দিয়ে ফেলেছে, এরকম ঘটনাপত্র আরো কিন্তু হবে। এবং আমার সব থেকে বেশি মজা লাগে, মানে যেটা আমার সব থেকে বেশি মানে হাসিও পায়, যে অনেক ডিরেক্টরকে দেখছি আমি, যাদেরকে কেউ চেনেও না, এসব ডিরেক্টরদেরকে, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমাদের মতো কিছু লোকজনই কথাবার্তা বলে যে ইন্ডি ফিল্ম বানায়, হ্যান ত্যান। তারা কেউ গিয়ে সায়ক চক্রবর্তীর নামে কেউ গিয়ে কেস টুকছে, কেউ হুমকি দিচ্ছে, কেউ বলছে বাড়ি গিয়ে কেলাবে, এবং কেউ কেউ সায়ক চক্রবর্তীকে অনেক রকম ধমকি দেওয়ার চেষ্টা করছে যে তুমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছো, হ্যান ত্যান। এবং তাদের প্রত্যেকের এই পয়েন্ট অফ ভিউটা সাথে আমি ফুল সমর্থন করতাম তখনই, যখন অ্যাকচুয়ালি তো যখন আমাদের রাজ্যে বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম ইনসিডেন্ট যখন হয়, আমি জাস্ট দুটো নাম করছি, লোকে বুঝে যাবে, সমাজনে মালো কিছুটা কাফি হতে হয়, যেরকম ধুলিয়ান, মোথাবাড়ি, বা আমি রিসেন্ট এক্সাম্পল বেলডাঙ্গার মতো জায়গাতেও যদি আমি অশান্তি বা ঝামেলার একটা পরিস্থিতি যদি বলি, তখন কিন্তু এনাদেরকে কিন্তু গর্তেও খুঁজে পাওয়া যায় না, এদের কিন্তু মুখটাও কিন্তু দেখতে পাওয়া যায় না। সায়ক চক্রবর্তীকে ডিফেন্ড করার কোনো দরকার নেই, অত্যন্ত নিকৃষ্ট মানের একটি মানুষ। ও যে মানুষ এটাই আমার বিশ্বাস করতে কষ্ট হয়। ওর মতো কোনো লোক যে থাকতে পারে, ওকে আমি ছেলে বা মেয়ে বা হিজড়া বা পশু পাখি কোনো কিছু দিয়ে ডিফাইন করতে চায় না। সায়ক চক্রবর্তী একটা প্রাণী, হি ইজ আ ক্রিয়েচার। কি ক্রিয়েচার সেটা ডেফিনেশন আমাকে এমনি নর্মালি কেউ কল করে জিজ্ঞাসা করতে পারে, এখানে আমি বলছি না। তো এই ক্রিয়েচারকে কি নিয়ে আমার কোনো সিম্প্যাথি নেই, কোনো কিচ্ছু বলার নেই আমার, এর মতো প্রাণী কিনে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আজকে এরকম ঘটনাটা একটা প্যাটার্নের মতো হয়ে যাচ্ছে, এবং যারা ইউজুয়ালি এই সমস্ত জায়গা থেকে যারা অনেক প্রতিবাদ করে যে আমাদের রাজ্যে সেকুলারিজমের একটা ফ্যাব্রিক আছে যেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, আমাদের রাজ্যে যখন বেশ ঝামেলার মতো পরিস্থিতি বা দাঙ্গার মতো পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন হয়, তখন এই কলকাতার সাউথ কলকাতায় বসে ওর রোজ ওয়াইন গেলা চাই আর কোচি অ্যাক্ট্রেসদেরকে বিরক্ত করা চাই, এসব ডিরেক্টররা কিন্তু পুরো পুতো জগন্নাথ হয়ে থাকে, কিন্তু তাদের মুখ থেকে একটা আওয়াজ তখন পাওয়া কিন্তু যায় না, ঠিক আছে। তো আমার এইটুকুনি বলার, এর থেকে বেশি কিছু আমি এখানে বলবো না। আর সাহেবকে নিয়ে ভিডিও বানানোর রিকোয়েস্ট আসছে, বাট দেখ ভাই, আমি একটা সিম্পল কথা বলি, আমরা যত না বেশি সিনেমা নিয়ে কথা বলি না, তার থেকে অনেক বেশি আমরা সিনেমা রিলেটেড কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি, যেটা
আমার চ্যানেল কেউ যদি ফলো করেছে, আমি কাইন্ডলি মানে অ্যাভয়েডই করার চেষ্টা করছি। হয়তো দুদিন বাদে আমি আবার হয়তো করব, কারণ ভিউটাও ম্যাটার করে। কারণ আমাদের এখানে তো ভালো সিনেমা নিয়ে কথা বলে 40টা ভিউ, কন্ট্রোভার্সি নিয়ে কথা বলে 1400 খানা ভিউ, ঠিক আছে? সন্ধ্যা দেখলে বুক ফ্রেন্ডের ভিডিও করেছে দেখলাম। ছবিতে তোমার পেছনে এতগুলো যে বই, তুমি তো কোনোদিন বলনি আমাকে যে স্বর্ণ আমার বাড়িতে আসো, এত বই আছে আমার কাছে। হ্যাঁ, আমি তো সবিতা ভাবি সমগ্র, সবিতা ভাবি এটা আসো, দেখবে, আসো, চলে আসো। তুমি ডাকনি তাই আমি যাবো না, ঠিক আছে? যাই হোক, সবিতা, তুমি যদি সন্ধ্যা যেরকম বই রিভিউ করছে, তুমি চটি বই রিভিউ শুরু করো। সেটাই বাকি আছে। ছবিতে শুরু করবে ধারা 302, ঠিক আছে? কমিক্স পাওয়া যেত, ওইগুলো দিয়ে আরম্ভ করবে। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট। সৌভিকদের কাছে এবার আমি আসবো। আচ্ছা সৌভিকদা, তুমি আমাকে বলো, এই যে আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আমার একটা, ধর সৌভিকদার গার্লফ্রেন্ড, সৌভিকদাকে ধর মিষ্টি মানে আদর করে গরু বলে ডাকে, ঠিক আছে? তারপরে ধর সৌভিকদাকে চুমু খেলো, সেটা কি বিফ খাওয়া হবে? মানে আমি তোর উত্তর যাবি, শুধু প্রত্যয়ের উত্তরটা জানতে চাই। আমি কিছু বলতে চাই না। আচ্ছা সৌভিকদা বলো। কোয়েশ্চেনটা করছিলাম যে ওই যে বিফ খাওয়া নিয়ে যে ব্যাপারটা হয়েছে, এইটা রিসেন্ট টাইমে আমরা দেখেছি একটা পার্টিকুলার ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা বাইরে ডেফিনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে না। তো সেখানে বিফ খাওয়া নিয়ে মানে রীতিমতো মারপিট এরকম লেগে গেছিল। তো সেখান থেকে কি ইনফ্লুয়েন্স হয়ে শায়ক তার কন্টেন্ট হিসেবে এরকম আর কি এটাকে নিয়ে লোকে কথা বলবে, আমি ভাইরাল হতে পারবো, ওটার থেকে ইনফ্লুয়েন্স হয়ে কি করেছে, সেটা কি তোমার মনে হয়? দেখ, সেটা হতেও পারে, আবার সেটা নাও হতে পারে। প্রথম কথা হচ্ছে যে মানে আমি যদি প্রকৃতি হিন্দু যদি হয়ে থাকি, যদি আমি ধর্মের একটা অ্যাঙ্গেল থেকে দেখি আর কি, ভাই যেখানে বিফ পাওয়া যায় সেখানে আমি যাবো কেন? আমি সেখান থেকে যাবো না তো আমি। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে ওইটার ভুলটা হচ্ছে কি যে সে, হ্যাঁ, এবার সে ভুলটা হচ্ছে কি যে সে মাটনে এসে বিফ সার্ভ করেছে। এবার এই বিষয়টা, এটা চাইলে তো ম্যানেজারকে বলে মিটে না যেতে পারতো, যে ন্যাটোর এটা কিন্তু সেট হলো না যে মাটনের জায়গায় বিফ সার্ভ হয়েছে। ন্যাটোর সার্ভ হলো, তৈরি হলো কি যে না, একটা মুসলিম ওয়েটার সেটা হিন্দু ছেলেকে তাকে জোর করে বিফ খাইয়ে দেওয়া হলো। তা আমার কথা হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে যাই, তাই আমাদের কি ধর্মযুগের সমাজে খাবার সার্ভ করা হয় না তো? তা আমাদের উদ্দেশ্য প্রথম থেকে খারাপ ছিল। তার উদ্দেশ্য ছিল যে আমি একটা কন্টেন্ট বার করবো, কন্টেন্ট খুঁজে বের করবো, এবং জানে যে এই ধর্মের উস্কানি দিলেই লোক সেটা বেশি করে দেখবে। কারণ আমাদের দেশে, আমাদের এখানে ইয়েতে আর কি, মানে সবচেয়ে ধর্মকে অনেক বেশি করে প্রায়োরিটি দেওয়া হয় আর কি। আমি হিন্দু, আমি মুসলিম, এগুলো বেশি করে দেখা হয় আর কি। সেখানে সে এটা করেছে, পরিষ্কার তার উদ্দেশ্য পুরোপুরি তার খারাপ ছিল আর কি। এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। এটা চাইলে মেটানো যেতে। আর কথা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে ওয়েটার, তার এর পরবর্তী জীবন কি হবে? লোকে তো এটাকে ধর্মের অ্যাঙ্গেল থেকে তো দেখবে, তার তার সংসার রয়েছে, তা সেই লোকটাতে কোথায় যাবে তাহলে? এখন টাকা দেয় করে তার এই যে ফেস হলো, তার এই যে হিউমিলেশন হলো, সেটা তাহলে সেটার ভরপাইটা তাহলে কে করবে তাহলে? এখন এই প্রশ্নগুলো করা উচিত না? একদমই তাই। সবিতার মধ্যে কিন্তু একটা প্রতিবাদী সত্তাটা লুকিয়ে আছে, যেটা সবসময় বেরিয়ে আসে না, বাট সবিতা কিন্তু প্রতিবাদী একটা মানুষ। প্রতিবাদে মশাল গর্জে উঠেছে এখন। হ্যাঁ সবিতা, বেশি গর্জিও না, এই ঠিক যতটুকু ঠিক আছে। হ্যাঁ, ভিতরে সিংহটা বেরিয়ে আছে এখন আর কি, আস্তে আস্তে করে। না না সবিতা, প্লিজ এইসব সিংহ ফিংহ বার করো না, প্লিজ না। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি প্রোগ্রাম, ঠিক আছে? কিচ্ছু সিংহ ফিংহ বার করো না। এখানে সেন্সর করা যাবে না, এখানে সেন্সারও করা যাবে না, তুমি সিংহ ফিংহ কিচ্ছু বার করো না। আচ্ছা আচ্ছা, আমি সিংহ মানে কেশরাল সিংহের কথা বললাম। নেই, তোমাকে প্রোভাইড করতে পারবো না, সুতরাং এই সিংহটাকে শান্ত রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার সুপ্রদার কাছে আসি। সুপ্রদা, তুমি আমাকে বলো, এই যে রিসেন্ট টাইম আমরা দেখছি যে লোকে ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই করছে, ঠিক আছে? মানে এই যে এই কেসটা ওটার মধ্যে আর কি ধরতে পারো যে এখন লোকে বুঝে গেছে যে কোনটা লোকে খাবে, মানে সেটার জন্য আমি যত নিচে নামা যায় তত নিচে নামবো। এবার এই যে শায়কের এই যে মানে এই ভিডিওটা ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, সে রিমুভ করেছে না অ্যাকচুয়ালি ফেসবুক ওটা সরিয়ে দিয়েছে, বা লোকের কিছু রিপোর্ট টিপোর্ট করেছে কিনা সেটা আমি জানি না যে অ্যাকচুয়ালি ভিডিওটা কেন সরেছে। বাট এই যে এটার পর যে শায়ককে নিয়ে এত কথা বলা হচ্ছে, অনেক লোক হয়তো শায়কের ভিডিও দেখতোই না, ঠিক আছে? তারাও এখন জানতে পারছে শায়কের ব্যাপারে। তো এরকম তো হতেই পারে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এদের দেখা দেখি, মানে সো কল কন্টেন্ট ক্রিয়েটার, তারা এরকম টাইপের ভিডিও আরো বেশি বানালো, তাদেরকে নিয়ে কথা হবে,
সাধ্যবাড়ি ব্লগ এই ধরনের জিনিসপত্র আরো বাড়ছে সামনের দিনে, হতেই তো পারে। হ্যাঁ অবশ্যই, মানে বেসিক্যালি এখন কন্টেন্ট ক্রিয়েশনটা মূলত হয়ে গেছে সেল করা, ঠিক আছে? এই যে হুম। প্রত্যয় শুরুতে বলেছে যে কথাটা, যে একটা হয় ইনফ্লুয়েন্সার যে সোসাইটিকে ভিডিওস দিয়ে ইনফ্লুয়েন্স করছে যে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে ওরা নানা রকম ভিডিও বানাচ্ছে, যেটা একটা এফেক্টিভ মিডিয়াম প্রোভাইড করছে। আর একটা হয় কন্টেন্ট ক্রিয়েশন, যেখানে একটা ক্রিয়েটার নিজের মতো কিছু করছে, যেটা একটা বার্তা নিয়ে আসছে, এবার সেই বার্তাটা কতটা হেল্পফুল সেটা তো ডিপেন্ড করছে উইথ টাইম। এবার এই কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ইনফ্লুয়েন্সারটাকে আমরা এমন ভাবে এখন মানে অ্যামালগামেট করে দিচ্ছি যে দুটো একই জিনিস হয়ে গেছে, কিন্তু আদৌ দুটো একই জিনিস নয়। আর এই সায়ক বলে যে ছেলেটা, একে আমি সামনাসামনি দেখেছি, একে আমি চিনি, ঠিক আছে? তো বেসিক্যালি এ ওই পিএনপিসি টাইপের একটা কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে? মানে এই নানা রকম মানে চুকলামি করা, কোন একটা জায়গায় গিয়ে একটু কথা মানে বলা, গোড়া বাংলা যেটা বলতে চাইছিস কলতলা। মানে হ্যাঁ ওই টাইপেরইও, ঠিক মানে আছে? ভাই, আমার মানে আমি বেশিরভাগ একটা লোকের পেছনে কাঠি করে আর কি। সে তো তুমিও ফুচকার কাঠি একটা করো, ইভেন্টে সৌভিক। গেছিলাম, সেখান থেকে কাঠি তার তো সাথে তুমিও আমার করো। পরিচয়। সেখান থেকে তার সাথে আমার পরিচয়। ও মূলত পপুলার হয়েছিল কনফিউজ বক্স থেকে। কনফিউজ বক্স যখন দেবচন্দ্রিমার সাথে ছিল সায়ন্ত, তখন থেকে ওর চ্যানেলটা এসছিল লাইমলাইটে। আর তখন একটা সিরিয়াল হতো ওই যেটাতে রানী রাসমণি, ওইখানে ও একটা রোল প্লে করতো, তো সেখান থেকে ওর নামটা ফেটেছিল, ঠিক আছে? তো যাই হোক, ওটা আলাদা বিষয়। এবার ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেক বছর একটা কিছু আসে যেটা ট্রেন্ড সেট করে, ঠিক আছে? তো মেবি এইটা ও একটা ট্রেন্ড সেট করার চেষ্টা করেছিল এই ভিডিওটা করে। তো এই ভিডিওটা মেনলি ও লাইমলাইটে আসার জন্যই করেছে। ও জানে এটার দুটো দিক হবে, নয় পজিটিভ নয় নেগেটিভ। অ্যান্ড সব থেকে যেটা হাস্যকর, যেটা আমার মনে হয়েছে, আমি পার্সোনালি মাছ খাই না, তো আমাকে যদি অলরেডি একটা জিনিস সার্ভ করা হয় যেটার মধ্যে মাছের মানে ব্যাপার আছে, সেটা হাতা হোক বা কোনো কিছু হোক, আমি কিন্তু বুঝে যাবো যে এর মধ্যে মাছের ব্যাপার আছে। আমি কিন্তু সাথে সাথে একটা বাইট খাওয়ার পরে আমি বলবো যে এটা মাছ আছে, আমি খাবো না। ও পুরো জিনিসটা হজম করে নিল, সেটা ওর ভিডিওতে বলছে আপনি আমাকে বিফ সার্ভ করেছেন, আমি বিফটা পুরো খেয়ে নিয়ে এখন আপনি আমাকে মাটন সার্ভ করছেন। তো এখান দিয়ে বোঝা যাচ্ছে যে ও কতটা মানে কি বলবো, একজন সো কল যেটাও বলছে আমি একজন ব্রাহ্মণ, আমি গোমাতা খেয়ে নিয়েছি, এখানে কতটাও কি সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? ও যাদের সাথে অলিপাবে গেছিল তারাও কিন্তু একটু কন্টেন্ট ক্রিয়েটার, লেট বি কনফিউজড, হ্যাঁ ওই ছেলেটার নাম, ওর সাথে ওর গার্লফ্রেন্ড, যে মেয়েটা বললো আমি ভেজিটেরিয়ান, আমি কিন্তু ভেজ খাই, তার আগে আমি আরে তুই যদি ভেজিটেরিয়ান হোস তাহলে তুই ওই কি করে মেয়েটা আজকে অলিপাবের মতো জায়গায় গেলি? বলছে অন্যের দোষ, ও যে করেছে তার উপর দোষ চাপান, আমি এর মধ্যে নেই, ও হাত তুলে নিয়েছে মেয়েটা। এটা একটা সিম্পল ব্যাপার। ওর যদি এতই ব্যাপার ছিল যে ও একজন গো ধরা সকল ব্রাহ্মণ, ও বিফ খেলো কি করে, খেলো, তাহলে ও একটা বাইট খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওয়েটারকে ডাকতো, ম্যানেজারকে ডাকতো এবং বলতো যে আমাকে রং ডিশ সার্ভ করা হয়েছে, এটা কেন হয়েছে। তারপর যদি কিছু কথাবার্তা হতো, আমি শিওরলি ও যখন ভিডিও করতো আমি ওটাকে অ্যাকসেপ্ট করতাম। ইউ হ্যাভ ডিড অল, মানে তুমি সব খেয়ে পেট উল্টে তারপর তুমি ন্যাকামো করছো, এটা সোজাসুজি একটা ন্যাকামো। আর আমি মনে হয় যে এই যে সবাই এখন কিছু একটা হলেই ক্যামেরা নিয়ে একটা লাইভ করছি, একটা ভিডিও করছি, এটা একটা যেন একটা এখন কি বলবো, একটা মানে মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যে সে সবাই হয়ে যাচ্ছে অ্যাটেনশন সিকার। তো এই জিনিসটা বোঝা উচিত, আমার মনে হয় ওই জিনিসটা বোঝা উচিত। নেক্সট টপিকে মুভ করব, যেটা হচ্ছে যে রিসেন্ট টাইমে আমরা দেখেছি স্ক্রিনিং কমিটি, মানে ইম্পার একটা মিটিং ছিল যেখানে প্রত্যেকটা প্রডিউসার বাংলা ইন্ডাস্ট্রি থেকে ছিলেন। সে দেব বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি বলি, শ্রীকান্ত মোহতা চলি, সবাই ছিল আর কি, এক্সিবিউটাররাও ছিল, জিতও ছিল। তো সেই মিটিং এ আর কি একটা রিলিজ বাংলা সিনেমার কি ক্যালেন্ডার, মানে 6 মাসের, হ্যাঁ বলেছিল পুরো বছরের দেবে, বাট 6 মাসের দিয়েছে, মানে মে মাস অব্দি দিয়েছে, সেটার একটা ফাইনালাইজ হয়েছে। পাশাপাশি সেখানে অনেক কিছু ঘটনাও ঘটেছে যেটা নিয়ে কিন্তু ভীষণ পরিমাণে ক্যাওয়াস সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। একটি নামী পত্রিকা এরকম যে কেন নাকি দেব অসন্তুষ্ট বোধ করেছে, নাকি প্রসেনজিৎকে তদ্দর্শী পেয়েছো, তোমার কথা তো শুনতে হবে, এখন এইসব ধরনের মন্তব্য করেছে। এছাড়া জিৎকে নাকি বলেছে তুমি 2 বছর না এসে এখন জায়গা চাইছো পুজোতে আসার। তো এই হোল বিষয়টা, মানে এন্টায়ার বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা বলো। সবার প্রথম যদি আমি আসি সুব্রতার কাছে। আমার মনে হয় এই জিনিসটা না, মানে কি বলবো, একটা জেনারেল কনভারসেশন ছিল
তিনজনের মধ্যে, ঠিক আছে, সেটাকে বড় করে দেখানো হয়েছে মিডিয়ার তরফ থেকে। এবং মিডিয়া ইন্ডাস্ট্রি এখন আমাদের টলিউডের ক্ষেত্রে স্পেশালি এমন হয়ে দাঁড়িয়েছে যে তিলকে তাল করার জন্য তারা এক্সপার্ট। একটা কথা যেটাকে এক্সাজারেট করে এমন ভাবে দেখাবে ওই নানা রকম এফেক্টস দিয়ে, যেটা ইউজুয়ালি সিরিয়ালে দেখানো থাকতো ধুমতানা নানা ধুমতানা নানা, সেরম করে এমন ভাবে প্রেজেন্ট করা হয় যেটা অনেক বড় স্টেটমেন্ট হয়ে গেছে। আজ এই পডকাস্টের মধ্যেও অনেকেই আমরা আছি এবং এখানের মধ্যে কিন্তু অনেকেই খিল্লি করছে। এই খিল্লিটা যদি কেউ ক্লিপ নিয়ে বাইরে দেখিয়ে দেয়, তাহলে সেই জিনিসটা লোকেরা কি ভাববে যে এরা তিনজন এখানে বা চারজন এখানে পডকাস্ট করছে না, এখানে খিল্লি করছে। বাট দিস ইজ সামহাউ একটা নিজেদের মধ্যে কনভারসেশন হচ্ছে। তো এই তদ্দশ্রী যে কথাটা দেবদা বলেছে, এটা হয়তো একান্তভাবে প্রসেনজিতের সাথে একটা ইনার টকের মতো হয়েছে। এই যেটা প্রসেনজিৎ মানে স্যারও জানতো যে ওটা একটা দেবদা মানে অত মানে মিন করে কথাটা বলছে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে জিদ্দার সাথে যে কনভারসেশনটা হচ্ছে, এরম টাইপের কনভারসেশন কিন্তু এর আগেও জিদ্দার দেবদার মধ্যে হয়েছে। এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তো আমার মনে হয় স্ক্রিনিং কমিটির যা যা বিষয় হয়েছে, এটা ওই রুমের মধ্যে আমরা প্রেজেন্ট ছিলাম না, আমরা জানি না যে সেখানে কিভাবে কথাগুলো থ্রো হয়েছে একে অপরের কাছ থেকে। আজ যদি এটা অফিসিয়াল একটা স্টেটমেন্ট হতো, তাহলে এখানে এই যে ফটো দেওয়া হয়েছে, তারা পরবর্তী দিনে দেখা যাচ্ছে একসাথে ফটো দিচ্ছে এবং বলছে আগামী দিনে আমরা একসাথে একটা প্রজেক্ট করছি বা সামথিং লাইক দ্যাট জিনিসপত্র হচ্ছে, যেটা প্রসেনজিৎ আর দেবদাকে নিয়ে ইস্যু হয়েছিল অ্যাবাউট জিৎ, কিন্তু প্রসেনজিৎ আর দেবদা ফটো দিয়ে ওটাকে প্রুফ করলে এভরিথিং ইজ রাইট। মানে এই জিনিসটা থেকেই বোঝা যাচ্ছে যে মিডিয়া একটা পুরো কি বলবো ইভিল থিং টাইপের করে দিল সব কটার মধ্যে, এবং এই যারা ফ্যান্ডম আছে এদের, তাদের মধ্যে একটা খাড়াখাড়ি তৈরি করে দিল। আর অবশ্যই আমাদের ইউটিউব কমিউনিটিতে তো এরকম চ্যানেল ভর্তি আছে যারা এইগুলোর জন্যই বসে থাকে, দিনে রাতে এটাই দেখে যে কিভাবে অডিয়েন্সকে এইগুলো বলে লাখে লাখে ভিডিওস কামাবে, ভিউজ দেবে। যাই হোক, আমি এইগুলো নিয়ে বলতে গেলে আমার নিজের মাথাটা গরম হয়, বাট কিছু করার নেই, এটাই এখন বাস্তব হয়ে দাঁড়িয়েছে যে রিভিউ কমিউনিটির নামে এখন সবাই এই সবই করে বেড়াচ্ছে, আসল মূল বক্তব্য কেউই থাকেন। তো আমার মনে হয় এইটা নিয়ে একটা জেনারেল মানে এটা একটা জেনারেল টক ছিল এবং জেনারেল কনভারসেশন ছিল বিটুইন দি অ্যাক্টার্স। তো এটাকে একটা ইচ্ছা করেই এরকম একটা তিলকে তাল করা হয়েছে। তা আমার মনে হয় না এটা নিয়ে এত বেশি কিছু করা উচিত। আচ্ছা, এবার আমি প্রত্যয়দার কাছে আসবো। প্রত্যয়দা, এই যে বিষয়টা, পুরো বিষয়টা যে মানে স্ক্রিনিং কমিটিতে হয়েছে, যেরকম ক্যালেন্ডার আর কি সেট করা হয়েছে, তোমার কি মনে হয় দুর্গাপুজোতে কোনোভাবে মানে ওই ঝামেলাটার জন্য, ওই যে ঝামেলাটা অ্যাকচুয়ালি হবে যে 7কে আসতে দেওয়া হবে না বা এতগুলো সিনেমা একসাথে আসতে দেওয়া হবে না, সেটা নিয়ে সেটাই ঢাকা চাপার যে মানে ধামাচাপা দেওয়ার জন্য আর কি এই জিনিসটাকে পুরো ক্রিয়েট করা হয়েছে যে মানে 6 মাসে ক্যালেন্ডার দিলাম, বাকি 6 মাসে দিলাম না? দেখ, আমরা কেউ অন্তর্যামী নই, আকবারই এমন কিছু বলতেই যাব না যেটা খুব বাজে শোনাবে। প্রথম কথা হচ্ছে যে আমরা না একটা অ্যাজাম্পশন ধরে চলি যে এইটা হওয়ার পসিবিলিটি আছে বা এইটা হতে পারে, বা স্ক্রিনিং কমিটির এত যে বক্তব্য, এর আগে যে এই এত নিয়মাবলী, এইভাবে হবে, বছরে এই সিনেমাগুলো আসবে, এই প্রাইম টাইম শো পাবে, এত কিছু হবে। যাদের এই কমিটি বা সংগঠন যাই বলি না কেন, এটা তো বাংলা সিনেমার স্বার্থ, সুতরাং এটা স্বার্থর থেকে বরঞ্চ নিজেদের স্বার্থপরতাটা আরো বেশি হয়ে যাচ্ছে। এবার কিছু মানুষজন মনে করছে যে হ্যাঁ, দেবকে এক প্রকার ডমিনেট করা হচ্ছে, তাকে কোণঠাসা করা হচ্ছে। এটা কিন্তু আমি যে বলবো না যে ভুল বলছে, একদমই নয়, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, কিছু না হলেও কিছু বোঝা যাচ্ছে। এবার দেখ, তার জন্য কিছু প্রপার প্ল্যানিং হয়তো দেশু 7 এটাই নিয়ে আসার চেষ্টা করছে যে দেবদা যখন নিজে বলেই দিল মানে কমিটিতে কি হচ্ছে না হচ্ছে, যাই হোক আমি ওসব জানি না, পুজোতে আমি নিয়ে আসছি। এবং তার আগেই এই একটা মাস্টার স্ট্রোক খেলে দিল, এই একটা স্ট্র্যাটেজি নিয়ে আসলো যে দেশু 7 টিকিট বিক্রি হবে 10 মাস আগে থেকে, যেটা আগে কখনো বাংলা সিনেমাতে হয়নি। আর এই যে মিডিয়ার যে ব্যাপারটা, এই যে পোতচাটা মিডিয়া, যারা এই যে ভেতরে কি আলোচনা হচ্ছে না হচ্ছে, এই যে টলি, বাংলা অনলাইন, অর্পিতা, আমি নাম করেই বলছি, এদের যে লেখনী থাকে, এরা তো আমি জানি না যে একটা কমিটির ভেতরে কোনো মিটিং চলাকালীন এদেরকে ঢুকতে দেওয়া হয় কিনা। যদি ঢুকতে দেওয়া হয়, প্রথমত তাদের এটা অন্যায়, উচিত তো না। কখনো মিডিয়া হাউস, কখনো একটা আলোচনা চলছে, সেখানে হয়তো অ্যালাউ করে না। যদি অ্যালাউ করে তাহলে বলবো তারা নির্বোধ, তারা মিটিং এর মানে অর্থ বোঝে না।
আর এই যে একটা কথা লিখলো, তারা জানে কিভাবে তাদের খবরটাকে সেল করতে হবে। এই যে পিআর স্ট্র্যাটেজি, ঠিক আছে, এই যে মার্কেটিংটা তারা যে করছে, দেব বেরিয়ে এসে এই কথা কি বললো, ক্ষোভ উগড়ে দিল। আরে ভাই, কিছুই তো বলেনি। দেব যে কটা চ্যানেল ওর মুখের সামনে মাইক ধরেছিল, যে কথা বলেছে, নর্মালি বলেছে যে ওরা বড় বড় মাথা রয়েছে, ইয়ে রয়েছে, তারা নিজেদের মধ্যে ঠিক করেছে, আমি আমার ডেট বলে দিয়েছি, সেটা আগেও বলেছে, সেটা নিয়েও জল খোলা হয়েছিল। ব্যাস, এবার বিষয়টা হচ্ছে মিডিয়া এমন ভাবে প্রচার করছে, বা এই আনন্দবাজার অনলাইন বা এটা ওটা জিনিসপত্র, এছাড়া আমাদের এখানে তো রিভিউ কমিউনিটিতে লোকজন বসেই থাকে, যেটা শুক্রও বললেই মাথা গরম হয়ে যায়। তারা তো বসেই থাকে। এইদিকে সারাক্ষণ যেই স্টারের হয়ে দিনে এতগুলো ভিডিও আনছে, আবার সেই স্টারের ইয়ে করেই প্রথমে ভিডিও আনলো দেবদা কি তাহলে এই জিনিসটা করলো। আমি তো খারাপটাকে খারাপ বলতে শিখি, পরে জানা গেল যে এসব কিছুই হয়নি। ঠিক আছে, তা যাই হোক, আমি এই জিনিসগুলোকে খুব একটা বেশি প্রাধান্য দিই না, কোন সিনেমাটা আসবে না আসবে। আর এত তো লাফালাফি বাংলা সিনেমা নিয়ে, বাইরের তো কোনো প্রডিউসার আসেও না, কোনো বাইরের থেকে কোনো লোকজন এসেও কোনো রকম এখানে যে ইনভেস্ট করবে, একটা যে ভালো পরিচালক আসবে, একটা যে ভালো বাংলা সিনেমা নিয়ে আসবে, এখানে কি হচ্ছে? প্রত্যেক বছর বছর একই জিনিসপত্র, একই সিনারিও, সেই কেওড়া ক্যাচাল, এ ওকে নামাচ্ছে, ও ওকে নামাচ্ছে, এ ওকে খিস্তি দিচ্ছে। একটা সপ্তাহ তো বাংলা সিনেমা চলে না, একটা সপ্তাহ, হার্ডলি একটা সপ্তাহ থেকে 2টো সপ্তাহ। যখন একটা হিন্দি সিনেমা আসে বা তার সাথে ক্ল্যাশে আসে, তখন এদের কান্নাকাটি শুরু হয়ে যায়, শো পয়েন্ট। আর ওখানে অন্যান্য হিন্দি সিনেমা বলি বা অন্যান্য সিনেমা বলি, এখানে 20 কোটি টাকা, 30 কোটি টাকা, 35 কোটি টাকা একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। অডিয়েন্স কি নেই? অডিয়েন্স আছে, কেননা এত ভেতরে নোংরামি, এত রাজনীতি, এত এই কেওড়া ক্যাচাল, মানুষরা তিতা বিরক্ত হয়ে গেছে। এবং যারা বাংলা সিনেমাকে রোস্ট করে, ঠিক আছে, আমি নাম বলছি না, এরকম অনেক চ্যানেল আছে যারা বাংলা সিনেমাকে রোস্ট করছে, খুব ব্রুটাল রোস্ট করছে, আমি বলবো ঠিক করছে, উচিত কাজ করছে। কেননা দেখ, আমরা দিনের শেষে হ্যাঁ কিছু সিনেমা আছে যেগুলোকে সেরকম ভাবে বলাটাও ঠিক না। অনেক সময় কি হয়, ব্রুটাল করতে করতে মানুষ সেটাকে একটা শিল্পীকে বা কোনো একটা স্টারকে নিয়ে নানা রকম নানা রকম ভাবে খুব উচ্ছা ভাবে বলছে, সেই জিনিসটা খারাপ। আমি একটু কন্টেন্ট নিয়ে বলতে পারি, সেটা এক জিনিস। আমি কাউকে বডি শেমিং করছি, কাউকে নাটা বলছি, কাউকে নড়তে পারছে না বলছি, এই জিনিসগুলো খারাপ। যেটা খারাপ সেটা খারাপ। এবং ওই যে গেম প্ল্যানটা যারা বুঝে গেছে, ওই গেম প্ল্যানটা দিয়েই সে ভালো কিন্তু স্ট্রাইক করে যাচ্ছে, সে সেটা নিজেও জানে। এবং রিভিউ কার কি আছে, কে কতটা ভালো বলছে খারাপ বলছে, সেটা তো দিনের শেষে দর্শক, অডিয়েন্স, কোন সিনেমাটা ভালো না ভালো সেটা দর্শক বলবে। এবং পাবলিকের মধ্যে একটা চিন্তা ভাবনা এসে গেছে যে এই মানুষটার জন্য আমি অপেক্ষা করে আছি, এই মানুষটা যখন বলছে তার মানে এটা ঠিকই বলছে। কেন তোমাদের নিজের বিচার বুদ্ধি নেই? তোমাদের বোধ শক্তি নেই? এই মানুষটা আসার আগে তোমরা কোনোদিন সিনেমা দেখোনি, পয়সা খরচা করে সিনেমা দেখতে যাওনি? তাহলে তো বলবো তোমাদের বোধের বড়ি খাওয়া উচিত, তোমাদের আগে ব্রেনোলিয়া খাওয়া উচিত। তোমাদের একটা মানুষের চিন্তা ভাবনা, তার একটা পার্সপেক্টিভ থাকতেই পারে একটা সিনেমা নিয়ে, তাই না? আজকে আমার কাছে একটা সিনেমা দেখার পার্সপেক্টিভ, আজকে দেবজ্যোতির কাছে একটা, আজকে শুক্রর কাছে একটা, আজকে তোর কাছে একটা। আমাদের মধ্যে কি আলোচনা হয়নি? আমাদের মধ্যে কি খারাপ ভালো লাগেনি? আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা জিনিসের একটা আলোচনা হতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা বড় নিউজ পত্রিকা বার করেছে যে দেবদা নাকি জিদ্দাকে অপমান করেছে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে তদ্দশী বলেছে। জিদ্দাকে বলেছে তুমি তো 2 বছর ধরে আসো না, এদিকে পুজোতে জায়গা নিচ্ছ, আমি তো এতবার আসি ব্লকবাস্টার দ্বীপ, তাও আমি জায়গা পাচ্ছি না। এই বিষয়টা কি মানে পুরো কিছু? হ্যাঁ, আমি তোকে বলছি, শোন, যাদেরকে ফ্রিতে কোনো কিছু দেওয়া হয় না, ধর তুই একটা ভিখারিকে তোর বাড়ির বারান্দায় তুই ঘুমোতে দিস, তুই তো দয়ামার জায়গা থেকে দিস, 2 দিন বাদে ওই ভিখারি বলবে এই বাড়ির বারান্দাটা আমার, ঠিক আছে? বিশাল বড় মগাস্টার, তো বিশাল বড় মগাস্টার, মেগাস্টার, বিশাল বড়, যে নন ফেস্টিভ উইন্ডোতে তার আসার মতো তার দম হয় না। এবার অন্য সবাই তাকে জায়গা ছেড়ে 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 এখন এটা তার অধিকার, ঠিক আছে? ইন্ডাস্ট্রিটা তো মানে 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 এই গোটা ইন্ডাস্ট্রি বোধহয় ওর, ঠিক আছে? ওকে জায়গা ছেড়ে দিতে হবে, ক্রিসমাস ওকে ছেড়ে দিতে হবে, দুর্গাপুজো ছেড়ে দিতে হবে, অগস্ট মাস ওই সময় ওকে ছেড়ে দিতে হবে, ওকে আসতে দিতে হবে, কারণ ও সিনেমা নিয়ে আসে,
ওর সিনেমা বিশাল হিট হয়, বিভৎস রকম হিট হয়, মানে টেক্কা তো বহুরূপী ক পয়সা কামিয়েছে। না টেক্কা ভাই কয়েকশো ধূমকেতু কোটি 30 কোটি, কামিয়েছে। ধূমকেতু 30 কোটি ব্যবসা হ্যাঁ, করেছে। 30 কোটি নয়, ধূমকেতু 40 কোটি ব্যবসা করেছে। আরে বাঘা যতীন তুই জানিস, বাঘা যতীন তো দশম অবতারে দ্বিগুণ বিজনেস করেছিল। ব্যোমকেশ এত বিজনেস করেছে যে শ্যাডো ফিল্মস এর মালিক এত পয়সা কামিয়ে নিয়েছে যে প্রোডাকশন হাউদি বন্ধ করে দিয়েছে। কিশমিশ, ঠিক আছে, কিশমিশ। না কিশমিশ, রাবণের এগেনস্টে কিশমিশ এসেছিল এবং বক্স অফিসে ভাই মানে কিশমিশের তলায় রাবণ পুরো চাপা পড়ে গেছিল। ঠিক আছে, ইট ইজ নট লাইক যে রাবণ সব কিশমিশ খেয়ে নিয়েছে। ওকে, তো ভাই আমি তো বলবো জিদ্দার খুব অন্যায় হয়েছে দুর্গাপুজোয় সিনেমা আনা। জিদ্দা কোনোদিন দুর্গাপুজোয় সিনেমা আনবে না। দুর্গাপুজো মানে শুধু দেব, ওর নামে তো দেব রয়েছে, ও তো দেবতা। তো দেবী দুর্গা আসে দুর্গাপুজোর সময়, তো দেব দেব তো আমার নামেও রয়েছে রে। হ্যাঁ, এটাও একটা আবার তুই শীতকালে তুই দেখ তখন স্যান্টা আসে। স্যান্টাকে আমাদের বল না ওই জায়গাটার নাম কি বল, আমাদের ঘাটালের সান্টা কে? দেবদা। তো দেবদাসকে তো ভাই আসতেই দেবদা হবে। আমার মোজা না শোন, যদি দেবদা আমার মোজায় রাখতে আসে আমি মোজা পরাতে রাখি। পদ্মশ্রী দিয়ে কি হয়? পদ্মশ্রী দিয়ে কি হয়? আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তুই যদি একটা ক্রিটিসাইজ করে ভিডিও যদি করিস, তোকে কমেন্টে কেউ থরি লিখবে এই তুমি আমাদের গুরুদেবকে নিয়ে কি বললে। তুই দেবকে নিয়ে কিছু বল, তোকে দেখে নেবো। তুই এখানে সিনেমা দেখতে যাস, তোকে দেখে নেবো। এটাই তো দেবদার অ্যাচিভমেন্ট। দেবদা এত বড় ভগবান তুল্য মানুষ, ঠিক আছে, ওর ফ্যানেরা লোকজনকে রাস্তাঘাটে দেখে নেবে, হুমকি দেয়। তো দেবদা নিশ্চয়ই কামিয়েছে এটা। দেবদা ভগবান ভাই, ভগবানের সামনে প্রসেনজিৎ আর জিৎ কেন আসবে? হ্যাঁ, শুধু দেবদা আসবে। আমি তো বলি যে দেবের সিনেমায় শুধু রিলিজ হবে, ঠিক আছে, বাকি সবাই ওর সিনেমা রিলিজ হওয়ার পরে, কারণ দেখ বক্স অফিস তো ওই এনে দিচ্ছে। মহারাজ একটাই কথা বলছে, বক্স অফিস শুধু ওই দিচ্ছে, ঠিক আছে, বক্স অফিস শুধু দেবদাই দিচ্ছে, ঠিক আছে, আর কেউ বক্স অফিস দিচ্ছে না। এবার বক্স অফিস শুধু দেবু 7 তো আগে দেবদাকে বল যে দেবদা তুমি আগে ক্রিস্টোফার নোলানের নামে তুমি আগে কি সু করে আসো, তোমার আইডিয়া কি করে চুরি করলো, কি করে চুরি হলো? ক্রিস্টোফার নোলান একটা সিনেমা বানিয়ে সেটার একটা টিজার বানিয়ে সেটার বিটিএস ফুটেজ ভাইরাল হয়ে যাওয়ার পরে সেই সিনেমাকে 1 বছর আগে সে টিকিট উইন্ডো সে খুলে টিকিট বুক করিয়েছে। আমাদের দেবদাকে তুমি দেখো, সিনেমার নামই ঠিক নেই, ডিরেক্টর ঠিক নেই, স্ক্রিপ্ট ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি আসছি 16ই অক্টোবর, টিকিটের দাম 300 থেকে 400, সকাল 4:30 শো, সব টিকিট অলরেডি বুকড। আমি লাস্টে একটা কথাই বলতে চাই যে আমি দেবদাকে ভালোবাসি, আমি চাই দেবদা প্রতিক্রিয়া। আমি বলছি ক্রিস্টোফার নোলান এটা কি করে করতে পারলো, দেবের আইডিয়া কি করে চুরি করলো? আজকে ইন্টারন্যাশনাল কোর্টে ক্রিস্টোফার নোলান দেবের থেকে অনেক, এই যে ওডিসিতে যে বন্যাটা দেখাচ্ছে ওটা তো ঘাটালের থেকে ঘাটালও ডুবে গেছিল, ওডিসিতেও ডুবে গেছে। নোলান আমাদের দেবদার থেকে অনেক জেটেছে, এগুলো তো বলে লাভ নেই। শত্রুরা অনেকে বলবে যে দেবদা এই দেবদা ওই ইয়ে করে, এগুলো ফ্যাক্ট। যাই হোক, আমি লাস্টে একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু দেবদার ভালো চাই, শত্রুরের মুখে দিয়ে চাই আমরা দেবদার ভালো। যারা আমাদেরকে কিস্তি দিতে চান, আমাকে আর স্বর্ণকে, আমাদের মুখটা রাখবেন, মানে আমাদের মুখটা মনে করে নীতিশকে কিস্তি দিতে দেবেন, ঠিক আছে? আর আমি আরো একটা কবিতা বলছি, শিরায় শিরায় বদ রক্ত, আমরা দেবদার চরম ভক্ত, ঠিক আছে। ওকে, দেবদা বলেছে তো ঠিক, দেবদাকে জায়গা ছাড়তে হবে, ঠিক আছে, দেবদা আসবে, কারণ দেবদাই বিজনেসটা দিচ্ছে। আমি না এই প্যারাডক্সটা বুঝতে পারি না। আমি দুর্গাপুজোর সময় এসে বিজনেস করলাম, তো সবাই আমাকে জায়গাটা ছাড়লো, রাইট, কিন্তু তারপরে আমি উঠে এসে বলবো বিজনেসটা তো আমিই দিচ্ছি। তো তুই একটা কাজ কর না, তোর যখন এত দম, বিশাল বড় মেগাস্টার, তো দাদা তুমি তাহলে বলো যে আমি ছাড়া এখানে কারোর অকাত নেই, আমি তোদেরকে এবার ছেড়ে দিচ্ছি, দেখি তোরা কত বক্স অফিস আনতে পারিস। করে দেখাক না। এই যে জিতের দেবদার এত ফ্যানরা, চেঙ্গিজ আর মানুষ আর বুমেরাঙ্গের ওটিটি রিলিজ নিয়ে এত মাতামাতি, আমি তো এখন জিজ্ঞাসা করছি কি খাদান কোথায়? ব্যোমকেশ খাদান কোন ওটিটিতে মুক্তি পেল, কে কিনলো জানতে পারলাম না তো। কেউ বলবো রঘু ডাকাত যদি এখনো যদি হলে যদি ছাড়ে না, আমি আবার দেখতে যাব।
ওই রক্ত যদি আমাকে যদি দেবের ফ্যানেরা মারে এর জন্য পৃথিবী দায়ী। আমি দেবকে আমি নিয়ে না তুই আমাকে একটু মানে এটা বলিস। কি এটা কি লাইমলাইটে থাকার কি সব থেকে সস্তা ট্রিক নাকি প্রথমে ঝামেলা করব, সেটা নিয়ে অনেক কথা হবে, তারপরে ছবি পোস্ট করে লিখবো এমনি? তো তুই গেলি কেন? তাহলে প্রসেনজিৎ বাবুকে এই কথাগুলো এবার বন্ধ কর, যে অনেক পরিবারের মধ্যে ঝামেলা হয় হ্যান ত্যান, এই যে স্ক্রিনিং কমিটির পুরো বিষয়টা যে হাফ ক্যালেন্ডার বার করেছে, এইটা তোমার কি মনে হয় ক্যালেন্ডারটা কি কোনোভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? দেখ, কোনো কিছুই আর বাংলা সিনেমাকে এগিয়ে নিতে সাহায্য করবে না, ঠিক আছে? কোনো কিছুই বাংলা সিনেমাকে এগিয়ে নিতে আর সাহায্য করবে না। এই যে স্ক্রিনিং কমিটি আছে, সেটা সম্পূর্ণভাবে কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য রাখা, ঠিক আছে? কারা আমি বলবো না, কমেন্টে আপনারা স্পেকুলেট করে নেবেন। তো এবার এদের এই ব্যক্তিগত দাবা খেলায় সমস্যাটা হচ্ছে, এরা যখন ভালো দান পাচ্ছে না, তখন এরা কি করছে? তখন এরা যেটা শুরু করছে, যেটাকে ভদ্রলোকে বলে রেন্ডি রোনা করা, ঠিক আছে? এটা একটা সংস্কৃত শব্দ, রেন্ডি রোনা। তো যাই হোক, হাসছিস কেন? এটা ফ্যাক্ট। তো এবার সেটাই আমরা ওই রেন্ডি রোনাটাই দেখতে পেয়েছি। এবার যা হয় হবে, রিলিজ হলে হবে, দেখতে যাবো, রিভিউ করবো, না হলে আচ্ছা বলছি রেন্ডি রোনা কি বিক্রান্ত রোনার সিকুয়েল? রেন্ডি রোনা বিক্রান্ত সিকুয়াল, ইয়ের পিকুয়াল। হ্যাঁ, ওরে বাবা। এই দেবজয় দা শোন না, বলছি দেব কি ভুল কিছু বলেছে নাকি ঠিক বলেছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে না না, পদ্মশ্রী দেবদা ঠিকই বলছে, দেবদা ঠিকই বলছে। দেখ, দেবদা বলেছে যে বুমবাদা পদ্মশ্রী ডিজার্ভ করে। আমরা মানুষ হিসাবে কিছুই ডিজার্ভ করি না, বুঝেছিস? আচ্ছা, এবার যদি আমি সৌভিকদার কাছে আসি, সৌভিকদা এই যে পুরো বিষয়টা স্ক্রিনিং কমিটির যে বিষয়টা, এই ক্যালেন্ডার প্রকাশ করা, এই যে বিভিন্ন এই তুমি ফেস্টিভ সিজন মানে সিজনে তুমি বড় বাজেট ছাড়া ছোট বাজেটের সিনেমা আনতে পারবে না, পার্টিকুলার কিছু প্রোডাকশন হাউসই সেই সিনেমাগুলো মানে আনতে পারবে, তাদের জায়গা করে দেওয়া হচ্ছে, এদিকে ছোট প্রোডাকশন হাউস সুযোগ পাচ্ছে না। পুরো হোল বিষয়টাকে নিয়ে তোমার কি মতামত? দেখ, ব্যাপারটা হচ্ছে যে এই নাটক এটা বহুদিন থেকেই চলে আসছে। বেসিক্যালি এই যে স্ক্রিনিং কমিটি বল বা এই যে এত মিটিং ফিটিং এগুলো যাই বল না কেন, যেটা আলটিমেটলি হয়, যেটা দেখা যায় যে বাংলার যে কটা বড় প্রোডাকশন হাউস আছে তাদের শুধু স্বার্থ সিদ্ধি হয়। তারাই হচ্ছে শো টাইম, প্রাইম টাইম, শো টাইম সব তারাই তাদের মতো করে পায়। আলটিমেটলি যেটা হয়, যেটা ছোট প্রোডাকশন হাউস সেগুলো কিন্তু পুরোপুরি মাঠে মারা যায়। এবার তাহলে তারা যখন একটা ভালো কাজ নিয়ে আসছে, এটা আমাদের একটা পোটেনশিয়াল রয়েছে, সেই কাজগুলো কোথায় যায়? এই যে আজকে তো নজরের ফেলা ছবিটা এখন প্রদীপ ভট্টাচার্য যেরকম তোর স্ক্রিনিং করে করে দেখাচ্ছে, এই ছবিটা ধর যদি মানে এগুলো তো স্ক্রিন তো অন্তত পাওয়া উচিত, কিন্তু এগুলো পাবে না। এরা কিন্তু এগুলো কিন্তু মাঠে মারা যাবে। আলটিমেটলি এতে বাংলা সিনেমার ভালোটা কোথায় হচ্ছে? সেই তো হিসাবে তো একই ধরনের কন্টেন্টই তো আসছে, কখনো হয়তো ভালো কন্টেন্ট অবশ্যই চলে আসছে, কিন্তু আলটিমেটলি সেই তো লাভ হচ্ছে তো বড় বড় প্রোডাকশন হাউস গুলোর। এতে বাংলা সিনেমা আলটিমেটলি ভালোটা কথা হচ্ছে, অনেক ভালো কন্টেন্ট কিন্তু আমরা কিন্তু বঞ্চিত হচ্ছে আর কি। সুতরাং এতে ভালো কিছুই হচ্ছে নাকি, এটাই বলবো, ভালো কিছু হচ্ছে আলটিমেটলি। আর এই যে দেব আর জিতের যে প্রসঙ্গটা, যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে অপমান করেছে নাকি জিতকে মানে বলেছে এরকম পোক করেছে দেব। এবার দেখ, ব্যাপারটা হচ্ছে যে দেব যদি এটা বলে থাকে, প্রথম কথা হচ্ছে যে আমার কখনো মনে হয় দেব প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইন্টেনশনালি পদ্মশ্রী নিয়ে ইনসাল্ট করছে। যে এই যে বলছি না পদ্মশ্রী পেয়েছে, হ্যাঁ এটা অবশ্যই বলা যায় যে এখানটা একটু মানে ইয়ে করে বলা উচিত ছিল। বাট আমার মনে হয় যে প্রসেনজিৎকে এরকম ইয়ে করে দেব অতটাও মূর্খ হবে বলে আমার মনে হয় না যে সেরকম ভাবে প্রসেনজিৎ কিরকম ভাবে বলে। সে একটা অনেক সিনিয়র অ্যাক্টর আর কি, সেই নিশ্চয়ই জানবে যে পদ্মশ্রীর মানে রেপুটেশনটা কতখানি ইয়ে আর কি, ঠিক আছে? এবার দেখ, এটা তো সত্যি কথা যে মানে দেবের সাথে অনেক কিছু হচ্ছে, এটা তো ঠিক, এটা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই আর কি। তো এবং প্রসেনজিৎ অবশ্যই রয়েছে, থাকছে আর কি। এই যে এই যে পুজো দিয়ে না দেওয়া, আসতে না, এই ব্যাপারগুলো তো রয়েছে সেখানে কিছু, সেখানে সে তো সেখানে বলবে, এটা স্বাভাবিক বিষয়। তবে আমার মনে হয় না যে দেব কাউকে মক করে বলেছে, হয়তো বলে থাকলেও যে সেটা হয়তো খুব স্পোর্টিংলি হয়তো বলেছে, এটাই আমার মনে হয় আর কি। সে আলাদা করে কোনো বললে আমার তো অন্তত মনে হয় না আর কি। আর দেখ, ব্যাপার হচ্ছে জিৎ লাস্ট সম্ভবত পুজোতে এসে বাজি ছবিটা নিয়েছিল, ওই ছবিটা নিয়ে এসছে, তারপর এবার পুজোতে আসতে চলেছে আর কি। তো এবার দেখ, সেখানে এসে বলবে সে দেব বাবার পুজোতে আসছে, সেখানে পুজোতে আসতে দেওয়া হচ্ছে না,
সেখানে জিৎ প্রসেনজিৎ তারা আসছে, সুতরাং সেটা নিয়ে মুক্ত সাথে খুলবে আর কি। এর তো অসুবিধা নেই। দেখ দেব কিন্তু সে একজন কিন্তু প্রডিউসারও, কিন্তু এবার প্রডিউসার চাইবে যে দুর্গাপূজার সময় সে আসতে, কারণ দুর্গাপূজা হচ্ছে সব থেকে স্ট্রং সময় ভালো ব্যবসা করার জন্য। সে তো সেখানে বলবে অ্যাজ এ প্রডিউসার, তার মধ্যে আমি তখন অন্যায় কিছু দেখি না আর কি। তো এটাই।